নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে মঙ্গলবার অনাস্থা প্রস্তাব দাখিল করেছে বিরোধী শিবির। মোট 118 জন সাংসদের স্বাক্ষর রয়েছে প্রস্তাবটিতে। অনাস্থা প্রস্তাবের ফলাফল না হওয়া পর্যন্ত স্পিকারের আসনে নাও বসতে পারেন ওম বিড়লা। প্রস্তাব পরাজিত হলে তিনি পুনরায় চেয়ার গ্রহণ করবেন বলে দাবি সংশ্লিষ্ট মহলের। সংসদীয় সূত্র অনুযায়ী বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে 9 মার্চ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে লোকসভায়। বর্তমান বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন 13 ফেব্রুয়ারি। বিরতির পর 8 মার্চ থেকে পুনরায় শুরু হবে সংসদের কার্যক্রম। বৌদ্ধ সার্কিটের মুখ্য কেন্দ্র হবে ত্রিপুরা। শুধু তাই নয়, চলতি বছরে আগরতলা থেকে শুরু হবে বন্দে ভারত ট্রেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এরকমটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তোখান সাহু। সোমবারই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় নগর উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তোখান সাহু। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করেন তোখান সাহু। বক্তব্য রাখতে গিয়ে 2026-27 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত বুদ্ধ সার্কিটের প্রধান কেন্দ্র হতে চলেছে ত্রিপুরা, জানিয়েছেন তোখান সাহু। विशेष प्रावधान किए गए हैं। आध्यात्मिक पर्यटन और विरासत को संभालने के लिए बौद्ध सर्किट की घोषणा की गई है। त्रिपुरा इस बौद्ध सर्किट का प्रमुख केंद्र होगा। यह दक्षिण पूर्व और पूर्वी एशिया के अंतर्राष्ट्रीय तीर्थयात्रियों को आकर्षित करेगा और स्थानीय अर्थव्यवस्था को बढ़ाएगा। जनजाति कल्याण और शिक्षा के लिए राज्य सरकार ने कुल परिव्यय का 40% आरक्षित किया है। त्रिपुरा में 10,000 छात्रों के लिए 15 नए एकलव्य मॉडल आवासीय विद्यालय स्थापित किए जाएंगे। ग्रामीण बाल बालिकाओं की शिक्षा के लिए राज्य भर में 700 छात्रावासों का निर्माण होगा। रेलवे और बुनियादी ढांचा চলতি বছরে আগরতলা গুয়াহাটি বন্দে ভারত ট্রেন চালু হবে বলে এদিন জানিয়েছেন তোখান সাহু। संपर्क अगरतला अखौरा लिंक का पार ढुलाई के लिए पूरी तरह चालू है, जो बांग्लादेश के बंदरगाहों तक सीधी पहुंच देता है। वंदे भारत एक्सप्रेस त्रिपुरा और दक्षिण असम लाइनों का विद्युतीकरण पूरा हो चुका है। 2026 की शुरुआत में अगरतला और गुवाहाटी के बीच में वंदे भारत सेवा शुरू हो जाएगी। स्टेशन आधुनिकीकरण अमृत भारत योजना के तहत अगरतला, उदयपुर, धर्मनगर और कुमारघाट स्टेशनों का 332 करोड़ से अधिक का कायाकल्प हो रहा है। नई औद्योगिक लाइन रबर और बांस उद्योगों को समर्थन देने के लिए जेरानिया से बौद्ध जयनगर के बीच 14 किलोमीटर की नई लाइन का सर्वे मंजूर किया गया है। सड़क और लॉजिस्टिक एनएच विस्तार 530 किलोमीटर से अधिक के 6 राष्ट्रीय राजमार्गों का कार्य प्रगति पर है। एनएच 208 वाई हरियाणा जेआईसीए के सहयोग से 2,486 करोड़ की लागत से সবলীকরণ करने का प्रावधान है। কেন্দ্রীয় বাজেট 2026-27 নগর উন্নয়ন, আবাসন এবং সামগ্রিক আর্থ সামাজিক অগ্রগতি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে এদিন মত বিনিময় করেন তোখান সাহু। রাজ্য সরকারের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও অংশ নেবেন কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তোখান সাহু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেওয়ারিশ কুকুর এবং গবাদি পশু নিয়ে সক্রিয় পদক্ষেপ নেবার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এক্ষেত্রে পুর নিগম, পুর পরিষদ এবং জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে দপ্তর। দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর বেওয়ারিশ কুকুর এবং গবাদি পশু নিয়ে সক্রিয় হয়ে উঠেছে রাজ্য প্রশাসনও। এই ক্ষেত্রে তদারকের মূল দায়িত্ব রয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপর। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বেওয়ারিশ কুকুর এবং গবাদি পশু নিয়ে দপ্তরের বিভিন্ন সিদ্ধান্তগুলি সম্পর্কে বিস্তৃতভাবে জানিয়েছেন সচিব দীপা ডি নায়ার। আগরতলা পুর নিগমের 4টি জোনে কুকুর ধরার প্রশিক্ষিত লোক রয়েছে হেল্পলাইন। হাপানিয়াতে রয়েছে এনিম্যাল বার্থ কন্ট্রোল সেন্টার। রাজ্যের সবকটি পুর পরিষদের এরকম ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ আগামী বছরের মধ্যে শেষ করা হবে। এই ক্ষেত্রে অবকাঠামো এবং প্রশিক্ষণ খাতে বাজেট বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব। ত্রিপুরা
And the Agartala Municipal Corporation has divided the municipality area into 4 zones, and every zone will have one team, and they also have helpline numbers. And if there is a stray dog problem anywhere in the municipality, so a helpline number under public can call, and the call will reach their helpline center. वहां से instruction will be given to the task force to reach the locality. Task force से मुझे there are trained dog catching personnel also, and even helpers, and they will help in catching these animals and placing them in animal birth control centers. And in Agartala we have animal birth control center in Hapania. तो वहां पे इन लोग डॉग्स को स्टेरलाइज करके वैक्सीनेट करके दे विल बी टेकन टू द शेल्टर हाउसेस. And Agartala we have shelter house in RK Nagar, and this is run by animal welfare organizations, which has been registered appropriately with the Animal Welfare Board of India. So this is one mechanism that has been adopted by the Agartala Municipal Corporation. All other municipal bodies as well as local bodies have also been given instructions to carry out these, that is to have nodal officers, to have helpline numbers, to have task force, to set up ABC centers, to set up shelter houses, all these and in all the places these actions have been going on systematically to come, and it will be completed in the next year. And there is also, we are also planning in the next how to take up these infrastructure activities, as well as how to train the staff appropriately in the next financial year. Budget also we are planning for in by the both the ARD department as well as the local bodies. So this is regarding the management of stray dogs. বেওয়ারিশ কুকুর এবং গবাদি পশুদের জন্য একটি সার্ভে টিম তৈরি করা, দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিতকরণ, শেল্টার হাউস এবং গৌশালা নির্মাণ ইত্যাদির জন্য রাজ্যের সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার। পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। প্রয়োজনে সেখানে যুক্ত হতে পারে এনজিওগুলিও, জানিয়েছেন সচিব দীপা ডি নায়ার। The mechanism has also been very clearly laid down in the guidelines. Or guideline it has been given the responsibility at the district level to form a joint task force which consists of representatives from road department, the transport department, the NHIDCL, ARD department, local bodies, and other concerned agencies to come together and also to form team which will survey those areas which are more prone to road accidents or where a lot of stray animals are there. And then in district wise teams have also been constituted, helpline numbers are also there. There is also a decision to establish goshalas in all the district so that these animals can be transported to the goshalas and taken care of until they are adopted, or until their death. So for this, necessary veterinary support, food and other support has also been given by the ARD department also. NGOs can work in self-motivation mode, but government will also extend appropriate support to them by way of veterinary care as well as by way of subsidized feed and all that. So there is a lot of planning that is going on. জলাতঙ্ক রোগ ও নানা দুর্ঘটনা প্রতিরোধে প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ জনসাধারণকে আরো বেশি করে সচেতন করতে হবে। বেওয়ারিশ কুকুর এবং অন্যান্য প্রাণীদের আচার আচরণ এবং তাদের মাধ্যমে বিভিন্ন রোগ বিস্তার প্রতিরোধ করার জন্য প্রতিষেধক ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও ছাত্রছাত্রী এবং জনগণকে সচেতন করার পাশাপাশি বেওয়ারিশ কুকুর এবং পশুদের বিচরণ বন্ধ করতে স্কুল, কলেজ, রেল স্টেশন, বাস স্টপ ইত্যাদি জনবহুল স্থানে এই বিষয়ে নিযুক্ত করা হবে একজন করে নোডাল অফিসার। আগরতলা পুর নিগম, ধর্মনগর পুর এলাকা সহ আরো 6টি জেলায় এনিম্যাল বার্থ কন্ট্রোল সেন্টার নির্মাণের কাজ এবং 20টি নগর পঞ্চায়েত এলাকায় বেওয়ারিশ প্রাণীদের জন্য শেল্টার হাউস, গৌশালা নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বেওয়ারিশ কুকুর এবং অন্যান্য প্রাণীদের
ব্যবস্থাপনার কাজে যুক্ত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার নেওয়া হয়েছে উদ্যোগ। উল্লেখ করা যেতে পারে 2025-26 অর্থ বছরে এখনো পর্যন্ত 2998টি বেওয়ারিশ কুকুরকে টিকাকরণ, বিভিন্ন বিদ্যালয়ে সচেতনতামূলক শিবির এবং বিভিন্ন স্থানে 198টি সচেতনতামূলক শিবির করা হয়েছে প্রশাসনের উদ্যোগে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের 2026 সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নতুন গতি পেয়েছে প্রশাসনিক প্রস্তুতি। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট কেন্দ্র চূড়ান্তকরণের সময়সূচি ঘোষণা করেছেন নির্বাচন কমিশনারের কার্যালয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী পরিকাঠামো নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে তৎপরতা বেড়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের 2026 সালের সাধারণ নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করল নির্বাচন কমিশনারের কার্যালয়। নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও শৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ভোট কেন্দ্র চূড়ান্তকরণের জন্য নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সংবিধান, নির্বাচন ও কার্য পরিচালনা বিধি 1985 23 নম্বর ধারা অনুসারে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। এডিসি এলাকা জুড়ে ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ, পর্যালোচনা এবং চূড়ান্ত করার জন্য একটি স্পষ্ট ও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে। বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী 13 ফেব্রুয়ারি। এই খসড়া তালিকা প্রকাশের পর নাগরিক, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীদারদের কাছ থেকে আহ্বান করা হয়েছে দাবি, আপত্তি ও পরামর্শ। 17 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তাদের মতামত ও আপত্তি জমা দিতে পারবে সংশ্লিষ্টরা। প্রাপ্ত সকল দাবি ও আপত্তি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং 19 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে সেগুলোর নিষ্পত্তি সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এরপর 21 ফেব্রুয়ারি 2026 তারিখে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা। নির্বাচন কমিশনারের সচিব অনুরাগ সেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে। কাঞ্চনপুর, কুমারঘাট, লংতরা উপত্যকা, গন্ডাছড়া, আমবাসা, খোয়াই, তেলিয়ামুড়া, মোহনপুর, জিরানিয়া, জম্পুইজলা, বিশালগড়, উদয়পুর, অমরপুর, করবুক, শান্তিরবাজার ও সাবরুম সহ সব জেলার রিটার্নিং অফিসার ও সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দেওয়া হয়েছে নির্দেশ। এছাড়াও ত্রিপুরার রাজ্যপাল, মুখ্য নির্বাচনী কর্মকর্তা, উপজাতি কল্যাণ বিভাগ, জেলা নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছে তথ্য ও প্রয়োজনীয় সম্মতির জন্য পাঠানো হয়েছে বিজ্ঞপ্তির অনুলিপি। প্রশাসনিক মহলের মতে টিটিএডিসি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক ধাপ হল ভোট কেন্দ্র চূড়ান্তকরণের এই প্রক্রিয়া। নির্বাচনের অনেক আগে ভোট গ্রহণের পরিকাঠামো নির্ধারণ করা হলে ভোটারদের সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি ও অভিযোগ কমবে বলে মনে করছে প্রশাসনিক মহল। 2026 সালে টিটিএডিসি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে রাজ্য রাজনীতিতে। এই ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনার জন্য প্রশাসনিক প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বলেও মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 4 বছরেও স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে বিক্ষোভে সামিল হয়ে দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে দ্রুত নিয়োগপত্র প্রদান ও চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে সামিল হন চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবিতে সেখানে সমবেত হন তারা। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হস্তক্ষেপ করে পুলিশ। পরে পুলিশের গাড়িতে তুলে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় বিক্ষোভকারীদের। 2022 সালে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে 6062টি পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই শারীরিক দক্ষতা পরীক্ষা ও লিখিত পরীক্ষা সম্পন্ন হলেও প্রায় 4 বছর পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। হ্যাঁ, বলেছিল যে হয়ে যাবে, ইতিমধ্যে হয়ে যাবে। আমরা গত বছরও এসেছিলাম, বলেছে যে 1 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু হয়নি। কিন্তু গত বছরের 1 মাসের মধ্যে যেটা হয়ে যাওয়ার কথা ছিল, আজকে 2026 সাল, তারপরেও কোনো রকম আমরা খবর পাচ্ছি না, কোনো রকম অফিসিয়ালি আমরা খবর পাচ্ছি না। আমরা যদি অন্তত পক্ষে জানতে পারতাম যে কত তারিখ নেওয়া হবে,
তাহলে কিন্তু আমরা আর আসতে হয় না। ফলে আমরা কোনো জায়গা থেকে, কোনো অথরিটি থেকে আমরা এরকম একটা আশ্বাস বা এরকম একটা খবর পাচ্ছি না বলেই আমরা বারবার আসছি। আমাদেরও সময় নষ্ট হচ্ছে। আমাদের কিন্তু ইচ্ছে নেই যে আমরা এখানে এসে রাস্তায় বসে থাকবো। হ্যাঁ, আমরাও পড়াশোনা করেছি। ফলে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটা এপিল, সরকার যেন আমাদের এই সময়ের মূল্যটা অন্তত দেন। আমাদেরও ঘরে বৃদ্ধ মা বাবা ভাই বোন আছে, আমাদের কাজকর্ম আছে। ফলে আমাদের তো সংসারটা চলতে হয়। ফলে কাজকর্ম ফেলে দিয়ে আজকে এখানে আসছি, আমাদের অন্তত সময়ের মূল্যটা দিন। পরীক্ষা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলে থাকায় তারা চরম মানসিক চাপ ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেকারত্বের কবলে এই এক্সিকিউটিভ নিয়ে পড়ে আছি। তিনি যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার যদি তিনি যদি সত্যিই চান আমাদের বেকারত্বটা দূর করার জন্য, উনি আমাদের জন্য ভাবেন বা ভাবার চেষ্টা করেন, তাহলে আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই দাবি করছি যে এই এক্সিকিউটিভটা দিয়ে দিন। আমরা অনেক বেকারত্ব পার করে এসেছি, বেকারত্ব পার করছি। এই বেকারত্বটা দূর করার জন্য উনি সবসময় বলেন যে বেকারত্ব দূর হচ্ছে। কিছুটা দেখতে গেলে ঠিক আছে, অনেক ডিপার্টমেন্টে উনি চাকরি দিয়েছেন, কিন্তু এই চাকরিটা বিগত 4 বছর হয়ে গেছে, এটার কোনো কিছুই হচ্ছে না। কোনো ডিপার্টমেন্টে কোনো জানানো কিছু হচ্ছে না, এটার কোনো আপডেটও আমরা পাচ্ছি না। উনি কি আসলে এটা কি দেবেন নাকি এটাকে ঝুলিয়ে রেখেছেন তাও আমরা বুঝতে পারছি না। তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন, অনুরোধ যাতে এটা অতি শীঘ্রই আমাদেরকে দেওয়া হয়। উনি প্রতিনিয়ত বলে থাকেন যে যথাসময় শীঘ্রই দিচ্ছে। যথাসময় শীঘ্রই বলতে আমরা বুঝি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 বছর হয়ে গেছে, কিন্তু এটার কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন, আপনি প্লিজ আমাদের বেকারত্বকে একটু সামনে রেখে আমাদেরকে এই চাকরিটা দিয়ে দিন। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই অনুরোধ নিয়ে যে স্যার যেন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট অতি সত্বর পাবলিশ করেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এইটাই আমাদের দাবি। 4 বছর তো হয়ে গেল, আমাদের রেজাল্ট আর কবে পাবলিশ করবেন? ওনার কাছে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি যে উনি যেন আমাদের রেজাল্ট স্পেশাল এক্সিকিউটিভ অতি সত্বর পাবলিশ করেন। আমার হয়ে গেছে আজকে 4 বছর ধরে আমরা ঘোরাঘুরি করছি, ডেপুটেশনও দিয়েছি। এখন আমরা আবেদন জানাতে চাইছি যে উনি যেন আমাদের রেজাল্টটা অতি শীঘ্রই প্রদান করেন। উনি চাকরি দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার মধ্যে অনেক ডিপার্টমেন্টের চাকরি দিয়েছে, এখন আমাদেরটাই রয়ে গেছে। আমরা চাইছি, স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি, স্যার যেন আমাদের রেজাল্ট অতি সত্বর পান। আমরা এখানে চাকরি প্রার্থীদের অভিযোগ, পরীক্ষার পর দীর্ঘ সময় ধরে কোনো স্পষ্ট ব্যাখ্যা বা সময়সীমা ঘোষণা না করায় মানসিক ও আর্থিক সংকটে পড়েছেন তারা। অনেকে বয়স সীমা অতিক্রমের আশঙ্কায় ভুগছেন, আবার কেউ কেউ হারিয়েছেন অন্য চাকরির প্রস্তুতির সুযোগও। অবিলম্বে ফল প্রকাশ ও নিয়োগপত্র প্রদান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন সংশ্লিষ্ট চাকরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগর থানার রুয়া এলাকায় টহলদারের সময় বন দপ্তরের গাড়ির উপর পরিকল্পিত হামলার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। কর্তব্যরত বিট অফিসার ও বন দপ্তরের অন্যান্য কর্মীরা চোরাই কাঠ পাচারকারীদের আটকাতে গেলে এই ঘটনা ঘটে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পাচারকারীরা 2টি গাড়ি ব্যবহার করে সামনে ও পেছনে থেকে বন দপ্তরের গাড়িটিকে চেপে ধরার চেষ্টা করে উদ্দেশ্য ছিল গাড়িটিকে পিষে দেওয়া। 2 জন বিট অফিসার আহত হন এই হামলায়। দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় আহতদের। ঘটনার খবর পেয়ে বন দপ্তর ও পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। হামলাকারীদের শনাক্ত গ্রেপ্তারের জন্য শুরু হয়েছে তল্লাশি অভিযান। ইলিগেল টিম্বার নিয়ে কলেজ রুট বরাবর যাচ্ছে। যথারীতি আমাদের ইনফরমেশন মোতাবেক আমার স্টাফ, আমার পার্সোনাল ভেহিকেল, এসডিএফও যে পার্সোনাল ভেহিকেল ইউজ করে ওই ভেহিকেলটা নিয়ে ওই রুটে ওদের পেছনে ধাওয়া করে। কিছুক্ষণ যাওয়ার পর দেখা যায় যে পেছন থেকে আরেকটা খালি গাড়ি ওদেরকে ফলো করছে। কিছু দূর যাওয়ার পর মাঝ বরাবর রাস্তাটা খুব সরু ছিল, ঠিক ওইখানেই সামনের দিক থেকে যে লকের গাড়িটা ছিল ওটা স্টপ করে পেছন দিকে ব্যাক গিয়ার দেয় এবং যে গাড়িটা পেছন দিকে ছিল উইথ এন ইন্টেনশন
মার্ডার কেস নিয়ে, মার্ডারের ইন্টেনশন নিয়ে সামনের দিকে আমার গাড়িটাকে হিট করে। তো গাড়িটার দুই দিকেই খুব ড্যামেজ হয়েছে সিরিয়াসলি, এবং গাড়ির ভেতরে যে ছিল আমার ড্রাইভার এবং আমার ড্রাইভারের সাথে একজন স্টাফ ছিল, সিরিয়াসলি ইনজিউর্ড হয়েছেন। আরও দুজন অফিসার ছিলেন ভেতরে, ওনারাও মাইনর ইনজুরিজ হয়েছেন। এটা একটা কনস্পিরেসি। যে পেছনে গাড়িটা ড্রাইভ করছিল সে আগেও আমাদের বিভিন্ন ফরেস্ট ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িত ছিল, এবং আমরা এর এগেইনস্টে এফআইআরও করেছি। এই জিনিসটা আমরা সবাইকে বলতে চাই যে এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস নিয়ে যারা জড়িত আছে আমরা তাদেরকে ছাড়বো না, যথাযথ আইনত ব্যবস্থা নেব। স্যার, গত কয়েক মাস আগেও আপনাদের আরেকটি গাড়ি এইভাবে ভাঙা হয়েছিল, তো সেই গাড়ি কি এই চালকটাই ছিলেন? সেই গাড়ির আমাদের, আপনি সঠিক বলেছেন, ওই গাড়িতে ড্রাইভারটা সেম ড্রাইভারই ছিল, এবং আমরা তাকে আজকে পুলিশের হাতে তুলে দিয়েছি। আমরা যথারীতি আইনানুগ ব্যবস্থা নেব। উন্নয়নের নামে দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য চুরিলাম গোলাঘাটি এলাকায়। প্রায় 50 লক্ষ টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও 8.5 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু না করেই লাগিয়ে দেওয়া হয়েছে প্রকল্পের সাইনবোর্ড। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দ্রুত তদন্ত ও অবিলম্বে কাজ শুরুর দাবি তুলেছেন বেহাল রাস্তার দুর্ভোগে নিত্যদিন ভুগতে থাকা এলাকাবাসী। চরিলাম পরিমল চৌমুহনী থেকে গোলাঘাটি পর্যন্ত প্রায় 8.5 কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কারের জন্য প্রায় 50 লক্ষ টাকা বরাদ্দ হলেও বাস্তবে কোনো কাজ না করে প্রকল্পে সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘদিন ধরে চরিলাম থেকে গোলাঘাটি রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। বড় বড় গর্ত, ভাঙা পিচ ও বর্ষাকালে জল জমে যাওয়ার কারণে নিত্যদিন চলাচল করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া, রোগী ও সাধারণ যাত্রীদের। এমন অবস্থায় রাস্তা সংস্কারের জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দের খবর আসার সঞ্চার করেছিল এলাকাবাসীদের মধ্যে, কিন্তু অভিযোগ বরাদ্দ ঘোষণার পর বহুদিন কেটে গেলেও শুরুই হয়নি রাস্তা সংস্কারের কোনো কাজ। শুধুমাত্র রাস্তার ধারে একটি সাইনবোর্ড লাগিয়ে প্রকল্পের কাজ হয়েছে বলে দেখানোর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তোমরা রাস্তা লইয়া কি হইছে? আমরা রাস্তা চরিলাম পরিমল চৌমুহনী থেকে গোলাঘাটি পর্যন্ত লাঠিয়াছড়া ভাইয়া রাস্তাটা গেছে। এই রাস্তাটা 50 লাখ টাকার কাজ হয়েছে বইয়েছিরা, তারা পোস্টার লাগাইছে, কিন্তু আমরা 2021 থেকে 2025 অব্দি 5 বছরে মেনটেনেন্স হওয়ার কথা, কিন্তু কোনো মেনটেনেন্স হয়েছে না। কিন্তু তারা কালকে পোস্টার লাগাই গেল যে তারা কাজ করছে বইয়েছিরা। তো আমরা চাই যাতে পূর্ত দপ্তর আয়াসীরা এটারে সরজমিনে সুষ্ঠু তদন্ত করুক। আর আমরা বৃষ্টির সময় এই রাস্তা খুবই খারাপ অবস্থা হয়, এমনকি স্কুলের বাচ্চারা জুতা হাতে লিয়ে সেটা যেমন লাগে, গাড়ি চলাফেলা করুন, মানে গাড়ি চালান তো মানে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, বড় বড় গর্ত, হাঁটতেই কষ্ট হয়ে যায়। আর জল তো কমর সমান জমা থাকে, অনেক জায়গায় আছে। এর আগেও অনেক কিছু এটা লয়ে এসে আমরা ড্রেনও করছে না, এইটার ভিতরে লেখা আছে ড্রেনের লিগা প্রত্যেক বছর তারা কাজ করে, কিন্তু আমরা কোনো ড্রেনেজ নেই, কোনো ড্রেনেজ ব্যবস্থাই নাই রাস্তার। এমনকি তারা কইতাছে কালবারের লিগা প্রত্যেক বছর কাজ করে, এমনকি তারা সাফ সাফাই করে কইয়াছিরা প্রত্যেক বছর কাজ করে, কিন্তু সাফ সাফাইও না। শুধু প্রত্যেক বছর দুর্গাপূজার সময় আমরা রেগার থেকে পঞ্চায়েতের তারা কাজ করে, কিন্তু পূর্ত দপ্তর থেকে এখন অব্দি মানে ঠিকাদাররা কোনো কাজও করে না, রাস্তা ড্রেনও কোনো কিছুই করছে না। আমরা চাই এটার যাতে কোনো মানে একটা ভালো সুষ্ঠু তদন্ত হয় এবং আমরা রাস্তাটা তাড়াতাড়ি সঠিকভাবে হোক। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যাতে আমরা মানে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয়, পুরো পরিষ্কারভাবে আমরা যেন হাঁটাচলা করতে পারি। তাহলে আপনাদের বক্তব্য 5 বছরে 1 টাকার কাজ না করে 50 লাখ টাকার ইয়া লাগাইছে না। আমরা কালকে যে এমন কি তারা কইতাছে 2021-এ কমপ্লিট হইছে, কিন্তু অনেকটা জায়গা বাকি রইছে। তারা যে রাস্তাটা কাজই করছে না, মানে ইনকমপ্লিট আছে ওখানে রাস্তা। মানে তারা কইছে 2016 থেকে 21-এর ভিতরে তারা রাস্তাটা কমপ্লিট করছে, কিন্তু রাস্তাটা এখন অবধি কমপ্লিট হইছে না। আর মেইনটেনেন্সের কথা তো দূরের কথা, মেইনটেনেন্সের লিগে তারা কোনোদিন আইছেই না। ক্লাস করছে তারা যে কইতাছে তারা রাস্তা যখন করছে তখন ড্রেন করছে, কিন্তু রাস্তা আমরা দেখেন এখানে ড্রেনই নাই। 8 কিলোমিটার রাস্তার ভিতরে কোনো ড্রেন নেই, কোনো ড্রেনেজ সিস্টেমই নেই। তারা প্রায় 50 লাখ টাকার মতন কাজ হয়েছে কইয়াছে তারা দেখাইতেছে, আর এটা রাস্তাটার লিগে সেটা 8 কোটি টাকার কাজ হয়েছে কইয়াছে, কিন্তু রাস্তাটা এখনো
রাস্তার অবস্থা আগের মতোই রয়েছে, কোথাও মাটি কাটার কাজ নেই, কোথাও পিচ ঢালাই হয়নি, শুধু সাইনবোর্ড লাগিয়ে উন্নয়নের নাটক চলছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। রাস্তার কাজ করাইছে না, খুবই করেছে। তো কালকা দিয়ে পোস্টার লাগাই দিয়ে গেল, এই রুমে তো পোস্টার লাগাই দিয়ে গেছে, রাস্তা দিয়ে গেছে না কইরা কাজ ফেলেছে। আপনি এলাকার এই জায়গাটার নাম কি যা? সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির আশঙ্কা তৈরি হয়েছে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে। অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করার পাশাপাশি পুরো প্রকল্পের বরাদ্দ, টেন্ডার প্রক্রিয়া এবং বাস্তবায়ন নিয়ে প্রশাসনিক তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসীরা। দায়িত্বপ্রাপ্ত তদন্ত এবং ঠিকাদারদের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও করছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার আনুষ্ঠানিকভাবে রাজ্যে সূচনা হবে ভিবিজি রামজি আইন। স্বামী বিবেকানন্দ ময়দানে জনপ্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে আইন প্রণয়নের আনুষ্ঠানিক মঞ্চে থাকবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও। বুধবার রাজ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে ভিবিজি রামজি আইন। স্বামী বিবেকানন্দ ময়দানে জনপ্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই আইন প্রণয়ন। এই উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনপ্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নেবেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। 40 সালে আমাদের সামনে বিকশিত ভারত গঠন করার সংকল্প রেখেছেন। এই বিকশিত ভারত 2047 সালে গঠন করার লক্ষ্যে বিকশিত গ্রাম গড়ে তোলার জন্য বিকশিত ভারত জি রামজি 2025 আইন প্রণয়ন করেছেন। সুতরাং বিকশিত ভারত 2025 জি রামজি 2025 এই আইন প্রণয়নের এই শুভ মুহূর্তে তাকে সামনে রেখে, যার মধ্যে 125 দিনের যে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে যে কাজের গ্যারান্টি রাখা হয়েছে, সে উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আমাদের গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন, এছাড়া আমাদের পঞ্চায়েত দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের যারা সুবিধা পেয়েছেন, এ ধরনের বিভিন্ন লাভার্থীদের সম্মাননা আগামীকাল আমাদের এই জনপ্রতিনিধি সম্মেলনে এখানে দেওয়া হবে। তো দীর্ঘ প্রায় 2 দশক ধরে গ্রামীণ ভারতের কর্মসংস্থানের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত মনরেগার জায়গায় জি রামজি আইন প্রবর্তনের উদ্যোগ ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক ও নীতিগত বিতর্ক শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি। তবে একে গ্রামীণ উন্নয়নে যুগান্তকারী সংস্কার হিসেবে তুলে ধরছে সরকার পক্ষ। আজকে ব্যাপক পরিবর্তন হয়েছে। আজকে ইতিমধ্যে 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার ঊর্ধ্বে উঠে এসছেন। স্বাভাবিক কারণে সেটাকে পুনঃসংস্কারের প্রয়োজন ছিল। যারা দারিদ্র্য সীমার উপরে উঠে এসছেন তাদেরকে তারা যাতে স্থায়ী ইনকাম করতে পারেন, সেই দিশাতে তাদেরকে যাতে দক্ষ হিসাবে বিভিন্ন উদ্যোক্তাতে যাতে তাদেরকে রূপান্তরিত করা যায়, তার জন্য কিন্তু জি রামজিতে এখানে প্রাবধান রাখা আছে। মনরেগাতে যেখানে 100 দিনের কাজের প্রাবধান রাখা ছিল, সেখানে জি রামজিতে 125 দিনের শুধু প্রাবধান নয়, সেখানে 125 দিনের কিন্তু সেখানে গ্যারান্টি রাখা হয়েছে। এছাড়া প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে তাদের চাহিদা আলাদা, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের যে সমস্যা সেগুলো আলাদা, সেগুলোকে আলাদা ভাবে বিচার বিশ্লেষণ করে যে পঞ্চায়েতের জন্য তার সার্বিক ডেভেলপমেন্টের জন্য যে ধরনের ফান্ড প্রয়োজন কিংবা যত সংখ্যক কাজের প্রয়োজন, সেই সমস্ত প্রাবধান কিন্তু জি রামজিতে রাখা হয়েছে।
কর্মসংস্থানের সঙ্গে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ যুক্ত করা, গ্রামীণ অবকাঠামো ও উৎপাদনশীল সম্পদের উপর জোর, কাজের সঙ্গে আউটপুট ও পারফরম্যান্স মূল্যায়ন, প্রযুক্তি নির্ভর নজরদারি ও বাস্তবায়ন ব্যবস্থা রয়েছে নতুন এই ভিপিজি রামজি আইনে বলে প্রচার নিয়ে এসেছে ভারতীয় জনতা পার্টি। নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এই জনপ্রতিনিধি সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বিশেষ করে আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর আঙ্গিকে নিজেদের বার্তা পৌঁছে দেবার আনুষ্ঠানিক মঞ্চও পেল ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওর পর্দায়। নমস্কার।